নমস্কার। ভালো থাকার গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রেয়া সেনগুপ্ত আচার্য। মূলত ভৌতিক এবং দৈবিক গল্প বলে থাকি শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগ আর সত্যি ভূতের গল্প আমার এই দুটি চ্যানেলে। কিন্তু এখানে আমরা শুনি বাস্তবমুখী কিছু অভিজ্ঞতা। আজকে আমার সাথে রয়েছেন পারমিতা মিত্র ফ্রম বরানগর এবং দিদির এক ভীষণ উৎকণ্ঠাময় মাতৃত্বের জার্নি আজকে উনি আমাদেরকে শেয়ার করবেন। দিদি, আগে জিজ্ঞেস করবো তুমি কেমন আছো, বলো। হ্যাঁ, আমি খুব ভালো আছি, ভিতর থেকে ভালো আছি, আনন্দে আছি। ওকে, আজকে তুমি আমাদের সাথে কি শেয়ার করতে চাইছো, বলো। আমি আমার বড় ছেলে, যার নাম হলো সপ্তর্ষি মিত্র, যার এখন বয়স হলো 22 বছর, তাকে নিয়ে আমার জীবনের এই 21টা বছরের জার্নিটা শেয়ার করতে চাইছি, যেটা মানে সবাই শুনলে হয়তো বুঝতে পারবে খুবই সাংঘাতিক ছিল। আচ্ছা, আমি আমার কথাগুলো শুরু করছি। আমি আগেই প্রচন্ড ভাবে কৃতজ্ঞ শ্রেয়ার কাছে, কেননা ও আমাকে এই প্ল্যাটফর্মটা না দিলে আমি আমার এই জার্নিটা সবার সাথে শেয়ার করতে পারতাম না। না 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 না, তারপরে আমি বরং তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তোমরা আমাকে এতটা আপন করে নিয়েছো। তোমরা এত স্বতঃস্ফূর্ত ভাবে নিজেদের সমস্ত কথা আমাকে শেয়ার করার জন্য এইভাবে নিজে থেকে ফোন করছো, আমাকে সময় দিচ্ছ, আমি তার জন্য কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আর তার আগে সবার আগে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমার যারা শুনছে তাদের কাছে আমার কথাটা শোনার জন্য, এবং আমার নিজের ইষ্ট মহাদেব, গোপালজি, আমার গুরুদেব, বাবা মা এবং অসংখ্য শুভানুধ্যায়ী এবং অসংখ্য আত্মীয় স্বজন, হসপিটালের ডাক্তার, নার্স, যারা প্রতিটা মুহূর্তে আমাকে সহযোগিতা করেছিলেন, যাদের সাহায্য ছাড়া আমি হয়তো এতটা কঠিন আমার যাত্রাটা, এতটা 22টা বছর হয়তো আসতে পারতাম না। আচ্ছা, এবার আমি শুরু করছি। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম এবং পড়াশোনায় ভালো ছিলাম। আমার লাইফটা মোটামুটি একটা কমফোর্ট জোনেই ছিল। তারপরে বিয়ের পর থেকেই মোটামুটি নানান ধরনের, আর্থিক নয়, নানান ধরনের স্ট্রাগল শুরু হয়। তো যাই হোক, সেগুলোকেও আমি মোটামুটি মানে চলছিল। আমার প্রথম জার্নিটা স্টার্ট হয়, কি কঠিন জার্নিটা, যখন আমার প্রথম সন্তান, যার নাম সপ্তর্ষি, ও জন্মায়। যখন জন্মায় ওর ওয়েটটা একদম নর্মাল ছিল, 4.5 কিলো ওজনের একটা সুন্দর ফুটফুটে বাচ্চা ছিল। যে তখন কোনো সমস্যাই দেখা যায়নি। কিন্তু প্রথম সমস্যাটা ডিটেক্টেড হলো যখন ওর খুব ঠান্ডা লেগেছিল একবার, শিলিগুড়িতে আমরা থাকতাম। তারপরে যখন চেক আপ করানো হলো তখন ধরা পড়লো যে ওর তখন ঠিক 1 মাস বয়স। ধরা পড়লো যে ওর একটা কনজিনিটাল হার্ট ডিজিজ আছে। ডাক্তাররা বললেন, আমরা যদিও ব্যাপারটা কিছুই জানতাম না, ওনারা বললেন যে ওর হার্টের 4টে চেম্বার নয়, 3টে চেম্বার আছে, এবং ওর যে ব্লাড ফ্লোটা সেটা নাকি উল্টো হয়। আমাদের যেটা নর্মাল ব্লাড ফ্লো সেটা ওর হয় না, এবং উল্টো হয়, এবং ওর মানে পিওর ইমপিওর ব্লাড ডিভিশন নাকি মিক্স আপ হয়ে যায়, যেটা হয়তো পরবর্তীকালে ও মানে ওকে সার্ভাইভ করতেই দেবে না। তো যাই হোক, এগুলো শুনে আমরা প্রচন্ড মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া যাকে বলে হয়েছে। তারপরে আমারও তখন শারীরিক অবস্থা খুব দুর্বল ছিল, কারণ আমার ফর্সে হয়েছিল, 14টা স্টিচ হয়েছিল। হ্যাঁ, বেবির তখন 1 মাস বয়স, মানে তখন তোমার সবে 1 মাস হয়েছে অপারেশন, তাই তো? হ্যাঁ, একদম। তারপরে আমরা তখন সবাই বললো কলকাতায় নিয়ে যেতে, যেহেতু ওখানে সেরকম সেট আপ নেই। তা আমরা কলকাতায় রবীন্দ্রনাথ ট্যাগরে ওকে ভর্তি করা হলো এনে। তো ডাক্তাররা প্রচন্ড সহযোগিতা করেছেন, কিন্তু তারা বললেন যে এখানেও সেরকম সেট আপ নেই, আপনাদের ডক্টর দেবী শেঠির সাথে আমাদের কনকলে ওনারা যোগাযোগ করিয়ে দিলেন, এবং ডক্টর দেবী শেঠি বললেন ব্যাঙ্গালোরে নিয়ে যেতে, যেখানে ডাক্তারদের আরো সেট আপ যেটা আছে, ওনার একটা টিম আছে, তো সকলে মিলে একটা টিম ওয়ার্ক করবেন, যেহেতু ওর সমস্যাটা খুবই কমপ্লিকেটেড এবং ওর বয়সটা এতটা অল্প। যাই হোক, আমরা ফ্লাইটে ব্যাঙ্গালোর চলে যাই, আমি আমার স্বামী, ওকে নিয়ে রাত 1:30 নাগাদ পৌঁছাই। তা ওখানে সঙ্গে সঙ্গে ওকে অ্যাডমিট করা হয়। সে অ্যাডমিট করার ঘন্টা দেড়েক বাদেই হঠাৎ করে ওর অক্সিজেন স্যাচুরেশন মারাত্মক কমে ওর পুরো বডিটা নীল হয়ে যায়। সঙ্গে সঙ্গে আবার রাত প্রায় 3:30 নাগাদ ওকে আইসিইউতে ট্রান্সফার করা হয়। আচ্ছা, এইভাবে মোটামুটি 1 সপ্তাহ চলে। তারপরে ওরা প্ল্যান করেন যে কিভাবে কি করবেন, আমাদের সাথেও পরামর্শ করেন। করে প্রথম ফেজে, মানে এত ছোট ছিল তো, চট করে ওরা
কোনো ওপেন হার্ট বা বাইপাস কোনোটাই হাত দিতে ভয় পাচ্ছিলেন। ওরা প্রথমে ওর থাইয়ে একটা জায়গায় কেটে, ওটা ডাক্তারি পরিভাষায় ওরা যা বলে আমরা তো কিছু জানি না, তবে মোটামুটি ওর একটা সেপ্টোস্টমি ওনারা বলেন যে সেপ্টোস্টমি করেন ওর থাইয়ের ভিতরে শিরার ভিতর দিয়ে। তারপরে যাই হোক সেইটা করার 2.5 মাস বাদে ওরা ওর বাইপাস করেন। বাইপাস করার পরে সবকিছু খুব ভালোভাবে চলছিল মোটামুটি, মানে হি ওয়াজ রিকভারিং। কিন্তু হঠাৎ করে ডাক্তাররা বলেন আমাদের যে ওর একটা ইনফেকশন হয়ে গেছে, হয়তো ওদের কোনো প্রবলেম, ওদের দিক থেকেই কোনো সমস্যা হয়েছে, তার জন্য সেটা ওনারা অ্যাডমিট করেন এবং বলেন যে ওর একটা সমস্যা হয়ে গেছে। এই মুহূর্তে ওকে সেপ্টোস্টমি বললেন। সেপ্টোস্টমি বলতে আমাদের গলার যে চামড়াটা আছে, মানে যার নিচে আমাদের খাদ্যনালী শ্বাসনালী, সেই চামড়াটাকে জাস্ট কেটে সেখান দিয়ে কোনো একটা ওরা প্রসিডিওর করবেন। যাই হোক সেটাও করা হলো অতটুকু বাচ্চার। এবং তারপরে ডাক্তাররা এটাও বললেন যে ওটাতে কোনো রকম স্টিচ করা যাবে না, ওটা নিজের থেকেই হিলিং হবে, ওটা ওই রকম ওপেনই থাকবে। ওই জায়গাটা জাস্ট ওরা একটু কভার আপ করে দিয়েছিল। তারপরে মোটামুটি ব্লিডিং হচ্ছিল কদিন, তারপরে আস্তে আস্তে একটু হিলিং হতে শুরু করে। যাই হোক ওখানে ডাক্তার সিস্টার সাধারণ মানুষের প্রচুর আমরা সহযোগিতা পেয়েছিলাম। আমার পিসতো দাদাও কলকাতা থেকে গিয়ে আমাদের জয়েন করেছিল, যার জন্য একটু সুবিধা হয়েছিল। তা একটা প্রসঙ্গ বলছি। ওই সময় একজন অদ্ভুত ভাবে, মানে আমি ভগবানের সাহায্য কিভাবে পেয়েছি, একজন ভদ্রলোক, তিনি সাই বাবার ভক্ত ছিলেন। তো তিনি আমাকে চিনতেন না, আমার দাদাকেও চিনতেন না, কিন্তু উনি একদিন আমার দাদার কাছেই প্রসঙ্গক্রমে বলছিলেন যে আইসিইউতে একটি বাচ্চা আছে জাস্ট লাইক অ্যান অ্যাঞ্জেল, তা আমি ওর জন্য একটু প্রে করব, ওর বাবা মায়ের সাথে আমার যোগাযোগ করিয়ে দাও। তা দাদা এসে আমায় বলে, তা আমাকে উনি বলেন যে আমি তোমার ছেলের জন্য একটু বাবার আশ্রমে একটু যজ্ঞের ব্যবস্থা করে প্রে করব। তা আমরা তখন এত দিশাহারা বললাম যে হ্যাঁ অবশ্যই। তারপরে যাই হোক ওখানে উনি ওইসব ব্যবস্থা করলেন এবং ওখান থেকে একটা মেসেজ এলো আমাদের, আমরা যে গেস্ট হাউসে থাকতাম সেখানে ফোনে একটা উনি মেসেজ পাঠালেন যে বাবা বলেছেন তোমার ছেলের চিন্তা নেই, ক্রিটিক্যাল টাইমটা ওভার হয়ে গেছে, তোমার ছেলে 2 ঘন্টার মধ্যেই মোটামুটি ঠিক হয়ে যাবে। তখন কিন্তু ওর খুব ক্রিটিক্যাল হয়ে গেছিল একদিন রাত্রে সেপ্টোস্টমি করার পরে। তারপরে রাত 2টো আমরা খুব উৎকণ্ঠা নিয়ে বসেছিলাম বাড়িতে, যেহেতু হসপিটালে আমাদের ঢুকতে ভিতরে দেবে না। তারপরে রাত 2:30টে নাগাদ হসপিটাল থেকে ফোন আসে যে ও রিকভার করছে, অনেকটা স্টেবল হয়েছে। এবং আমরা যখন ভোরবেলায় হসপিটালে গেলাম, ডক্টর বললেন যে এটা একটা খুব মিরাকেলাস ব্যাপার আর কি, মানে মিরাকেল হয়েছে যে ও হঠাৎ করে দেখা গেল মোটামুটি ওর মধ্যে যে শ্বাসকষ্টটা হচ্ছিল, ওর একটু ব্লু বডিটা হয়ে যাচ্ছিল, সেটা হঠাৎ করে আস্তে আস্তে কাটতে শুরু করলো এবং আস্তে আস্তে ও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো। তারপরে ওরা দেখলো ওর অক্সিজেন স্যাচুরেশনটা মোটামুটি নর্মাল হয়ে গেছে। ওরা বললো আমরা বুঝলাম না হঠাৎ করে কি হলো, কিন্তু ও ঠিক আছে, এখনো ফাইন আছে। যাই হোক এইভাবে যখন ওকে ওখান থেকে ডিসচার্জ করা হলো, আমরা তো খুব সাবধানে ওকে নিয়ে এলাম। তো ডাক্তাররা বলেছিলেন যেহেতু ওর গলায় সেপ্টোস্টমি হয়েছে, ওকে সিরিঞ্জে করে খাবার দিতে হবে, মানে সিরিঞ্জে 1 চামচ 5 ml 1 চামচ মাপের খাবারটা মোটামুটি 40 মিনিট ধরে খাওয়াতে হবে, যাতে কোনোভাবে কোনো বাবেল ফর্ম না করে শ্বাসনালীতে, তাহলে কিন্তু মানে নালীটা চোখ হয়ে গিয়ে ও কিন্তু মারা যেতে পারে। তো যাই হোক ওর জিনিসটা খুব কঠিন, আমার পক্ষে তো একেবারেই নতুন, তারপরে আমি ফার্স্ট বেবি, আমার কোনো ধারণাই নেই। তো যাই হোক আমি ওকে নিয়ে, আমার যেহেতু শাশুড়ি মা নেই, শ্বশুর প্রচন্ড অসুস্থ তখন, তা আমি নিয়ে বাপের বাড়ি চলে এলাম। তা বাপের বাড়িতে মা বাবা ছিলেন, হাজবেন্ড আসতে পারেনি, ওকে তো অফিস জয়েন করতে হলো, শিলিগুড়িতে তখন উপস্থিত। তারপরে বাবা মা আমাকে যতটা পারেন হেল্প করেন, কিন্তু আমার মা একটু নার্ভাস প্রকৃতির মহিলা, উনি খুব একটা এগুলো নিতে পারেন না, টেনশন নিতে পারেন না। সেই জন্য যতটা আমি পারতাম উনি আমাকে রান্নার ব্যাপারে সাহায্য করতেন,
আর বাচ্চাটা মানে আমি বেবিকে তুমি করতাম, টেক কেয়ার করতে। আমাকেই টেক কেয়ার করতে হতো, কারণ কোনো উপায় নেই, উনি অসুস্থ হয়ে পড়বেন ওনাকে কিছু দায়িত্ব দিলে। মানে চোখের তারপরে এই সামনে নিজের প্রথম এতটুকু সন্তানকে এরকম কষ্ট পেতে দেখা, আর তারপর তাকে এরকম বোল্ডলি কেয়ার করা, লাইক এটা কতটা বিভীষিকাময় এক্সপিরিয়েন্স আমরা সবাই রিলেট করতে পারছি। সেটাই মানে এবং ওইভাবে খাওয়াতে, মানে জাস্ট ওই 1 চামচ 5 ml খাওয়াতে, ওহো, একটা ফিডিং করাতে, এবং ও সেই সময় ব্রেস্ট ফিডিংও করতো। ওই আচ্ছা। ওইটুকু করাতে আমাকে মোটামুটি 1 ঘন্টা টাইম দিতে হতো, এবং ওই যে এক নাগাড়ে ঘাড় সোজা করে বসে খাওয়াতে হতো। ওর থেকে আমার একটা স্পাইনের প্রবলেমও শুরু হয়ে গেল, হাতে পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, বিভিন্ন রকম যা হয়। তা যাই হোক, এইসব করে চলছিল মোটামুটি। তখন আর ওই দিকে নজর দেওয়ার সময়, ইচ্ছে কোনোটাই ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল ওকে সুস্থ করা। তারপরে আস্তে আস্তে একটু অনেকটা দেরিতে ও হাঁটাটা শেখে, এবং এই ব্যাপারে আমার বাবার ভূমিকা বিশাল। মানে বাবা ওকে আস্তে আস্তে করে ধরে ধরে হাঁটাতেন, আহ, ওকে খুব মানে ওর সাথে খুব গল্প করতেন, ওকে পড়াশোনা করাতেন একটু একটু করে। ও শুনতো, এবং ওর খুব বুদ্ধি। ও ডাক্তাররাও বলেছিল ওর ব্রেনটা খুব শার্প, ও খুব তাড়াতাড়ি মেমোরাইজ করতে পারে, তাড়াতাড়ি কোনো জিনিস নিতে পারে। তো যাই হোক, এই কোনো করতে করতে হাঁটতে শিখলো। একটু দেরি হলেও ও একটা স্কুলে ওকে, মানে ছোটদের স্কুলে যেটা বলে একদম, মানে কিডজি কিন্ডারগার্টেনে। টাইপের স্কুলে, কিন্ডার গার্ডেনে, সেরকম জায়গায় ওকে ভর্তি করা হলো। সেখানেও একটি ওর সাথে অদ্ভুত ঘটনা, অদ্ভুত নয়, খুব খারাপ ঘটনা হলো। এবারে ও তো অন্য বাচ্চাদের তুলনায় বয়সে একটু বড় ছিল। ও মোটামুটি তখন 4.5 বছরে, আর নর্মালি বাচ্চারা আজকাল 2 বছরের আগেই বাবা মা ভর্তি করে দেয়। যে অন্যদের থেকে ওর একটু বুদ্ধি বা অন্য কিছু ক্ষমতা একটু বেশি ছিল, অন্যগুলো খুবই ছোট ছোট বেবি ছিল। তো ওখানে ওই স্কুলটায় কিছু একটা খারাপ জিনিস চলতো, যেটা ওর চোখে ধরা পড়ে, এবং অন্য বাচ্চাদের সাথেও সেই কিছু একটা মিসবিহেভ করতো সেখানে টিচাররা, প্রিন্সিপাল এবং একজন মহিলা, তাকে ওরা বলতো অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল। পরে শুনেছি উনি প্রিন্সিপালের পরিচারিকা ছিলেন। যাই হোক, তো সেটা সেই ধরনের কিছু জিনিস ওর চোখে পড়ে, এবং ও প্রতিবাদ করে। তখন ওকে খুব ওইটুকুনি মারধর। বাচ্চা, ওর তখন কত বয়স? ওর তখন 4.5 বছর বয়স। ও বলে যে এরকম করবে না, তোমরা কেন বেবিদের মারো, হ্যাঁ ওদের তো লাগে, ওরা কাঁদছে, এরকম বলতো। ও খুব আচ্ছা, কথা বলতো ছোট আচ্ছা। থেকে। মানে এবং অ্যাবিউসিভ কিছু বিহেভ করতো নাকি এমনি হ্যাঁ মারধর? হ্যাঁ, না না, অ্যাবিউসিভ। এবারে ও বাড়িতে এসে আমাদের বলেছিল, ওইভাবে বলেনি, বলেছিল এরকম মারে, এ করে। তা আমরা গিয়ে বলাতে ওনারা বললো, না না, আপনার বাচ্চা হচ্ছে প্রচন্ড, মানে কল্পনা করে এবং প্রচন্ড বেশি কথা বলে, হি ইজ টু মাচ টকেটিভ। এত বেশি কথা বলে, আমরা যে আপনার বাচ্চাকে স্কুলে রেখেছি এটাই আপনাদের অনেক, মানে ইউ আর লাকি যে আমরা রেখেছি, কেননা ও প্রচন্ড কথা বলে, সবাইকে প্রচন্ড ডিস্টার্ব করে। তো এইসব বলাতে আমরা ওকে বাড়িতে এসে বললাম যে বাবা, বাবু অত কথা বলো না, স্কুল তো, এটা তো বাড়ি নয়। ও বলে না মা, ও মাম্মাম বলতো আমায়, ও বলেছে না মাম্মাম, আমি কথা বলি না, ওরা না বাচ্চাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার ওইভাবেও বলতে পারেনি, বলেছে বাচ্চাগুলোকে না মারে মা, জানো তো, এরকম মানে তাদের জাস্ট মানে ড্রেস ওপেন করে কিছু ও একটা করে, মাই এইটাও বলেছে। গড, মানে তো ও আমি, কতটা সেন্সিবল! ও কিন্তু ঠিক জায়গাটা ধরেছে যে এটা অনুচিত হচ্ছে, সেটা ও বুঝতে পেরেছে এবং ও সাহস করে সেটা বাড়িতে এসে তোমাকে বলেছে। এক্স্যাক্টলি, গড। আমি তো বিশ্বাস করে আমি ভাবতেও পারিনি যে ও এই ধরনের কিছু বুঝতে পারে। সেই জন্য আমরা অতটা গুরুত্বও দিইনি প্রথমত। তারপরে ওর ক্লাসের একটি বাচ্চা, যে আমাদের পাশের বাড়িতেই থাকতো, সেই বাচ্চাটি আমাকে একদিন, ওর বাচ্চাটির মা আমাকে বলে যে এরকম পারমিতা, তোমার ছেলে উপর না নানান রকম টর্চার হয়, তোমার ছেলেকে না ওরা হাত পা বেঁধে একটা চৌবাচ্চার মতন জায়গায় বসিয়ে রাখে, মানে জাস্ট সব রকম জামা কাপড় খুলে হাত পা বেঁধে মুখের সেলোটেপ আটকে ওরা বসিয়ে রাখে 2 ঘন্টা, কিন্ডার গার্ডেনে? যতক্ষণ ওদের স্কুল চলে। হ্যাঁ। তো এবারে আমি তো প্রথমে বিশ্বাস করিনি। তারপরে আমি আস্তে আস্তে লক্ষ্য করতে থাকলাম, ওর চোখের নিচে কালি পড়ছে, ওর মুখের মধ্যে অজস্র মারের দাগ, হাতে পায়ে দাগ, কাটা কাটা দাগ, ব্লেডে কাটার মতন। মানে ওই তো আমি না, ভদ্রমহিলা যখন তোমাকে ইনফর্ম করলো, তুমি মানে সেটা ওকে ক্রস ভেরিফাই করেছিলে বা স্কুলে গিয়ে হ্যাঁ কখনো হ্যাঁ, চার্জ করেছিলে? স্কুলে গিয়ে তো ওরা কিছুই বিশ্বাস করছে না আমাকে, টোটালি আমাকে আমার সাথে কথা বলাই বন্ধ করে দিল, আমাকে দেখাই করতো না। এবং ওদের কিছু বাউন্সার টাইপের লোক ছিল, যারা হচ্ছে মানে আমাকে ঢুকতেই দিত না।
তো আমি তখন ছেলেকে বাড়িতে বললাম যখন, ও বলল হ্যাঁ হ্যাঁ এই এই করে, ওই বাচ্চাটি যেটা বলেছিল ও সেম কথা বলে। আর এবং দেখলাম ও প্রচন্ড ভয় পাচ্ছে স্কুলে যেতে। তা আমরা ওকে আর স্কুলে এক সপ্তাহ পাঠালাম না। আমি, আমার হাজবেন্ড তখন শিলিগুড়ি থেকে ব্যাক করেছিল মানে উইকেন্ডে। তা আমরা মোটামুটি সোমবার দেখে, উইকেন্ডে স্কুল ছুটি থাকে, সোমবার দেখে ওকে বললাম সব। তো ও অফিসে একদিন ছুটি নিয়ে আমি, আমার হাজবেন্ড আর আমার বাবা তিনজনে গেলাম। এবং যখন গিয়ে আমরা চার্জ করলাম, অনেক অনেক গার্জেনরা আমাদের সাথে খুব সহযোগিতা করেছিল। তারাও সকলে মিলে খুব চেঁচামেচি করে এবং স্কুলে ভাঙচুর শুরু হয়। তা আমরা বললাম যে আপনারা ওইসব করবেন না। আসল হচ্ছে উনারা মানে উনাদের কাছে আমাদের জিজ্ঞাসা কি হয়েছে, কিছুতেই স্বীকার করবেন না। অনেক আজে বাজে কথা বললেন। আমার হাজবেন্ড তো প্রচন্ড রেগে গেল। তো আমরা বললাম যে আমরা থানায় একটা এফআইআর করব এবং থানায় গিয়ে আমরা এফআইআরও করলাম। কিন্তু তারপরে যেটা হলো, বাড়িতে ফিরে দেখি ছেলের প্রচন্ড কনভালশন। তখন কনভালশন কি জিনিস আমি জানতাম না। ও দেখলাম পুরো বেঁকে যাচ্ছে, মুখ থেকে ফেনা বেরোচ্ছে, এবং শরীরটা পুরো ধনুকের মতো বেঁকে যাচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে ছুটলাম। ডক্টর বললেন যে ওর মারাত্মক কোনো মেন্টাল ট্রমা হয়েছে, যার থেকে এটা কনভালশন হচ্ছে, এবং চোখ পুরো একদম মানে উল্টে গেছে, এরকম অবস্থা। তা এবং মানে এত খারাপ ব্যাপার হলো যে ও একদিনের মধ্যে ওকে আমাদের হসপিটালাইজ করতে হলো এবং ওকে হসপিটালে দিয়ে, এমার্জেন্সিতে দিয়ে আইসিইউতে ভর্তি করতে হলো এবং ওর সব রকম মানে লাইফ সাপোর্ট লাগলো। ওর অক্সিজেন স্যাচুরেশন রেট একদম কমে গেল করে, মানে পুরো জমে মানুষে টানাটানি যাকে বলে সেই রকম 15 দিন ধরে চললো। তখন ওই থানা পুলিশ ওইসব আমরা আর করতেই যাইনি, কারণ তখন ওই অবস্থাই ছিল না। তা যাই হোক, আমরা আর ওই ব্যাপারটা নিয়ে আর গেলাম না। তো এটা তো হলো, এবার ছেলেকে বাঁচাবো না থানা পুলিশ করব, তখন আমাদের কাছে প্রায়োরিটি ছিল ছেলেকে বাঁচানো। সে প্রচন্ড স্ট্রাগল একটা হলো। তা যাই হোক, তারপরে করে এবারে হসপিটালেও, যে হসপিটালে দেওয়া হয়েছিল তারা ওর প্রবলেম গুলো সেইভাবে বুঝতেও না। সেখানে একটা আবার ওদেরই ভুলভাল ওষুধে ওর একটা আবার ইনফেকশন হয়ে গেল। বাড়িতে যখন এলো তখন একদম মানে জাস্ট ব্লাড আসছিল ইউরিনের সাথে আর স্কুলের সাথে। তো সেই অবস্থা, মানে দিনে, মানে তুমি বিশ্বাস করবে না, দিনে অন্তত মানে 25 থেকে 30 বার ওর পটি করেছে। ইউরিন তখন স্টপ টোটালি, পুরো ব্লিডিং হচ্ছে। ডক্টর বাড়িতে চলে এলেন, পুরো ঠিক যে ওকে নিয়ে যাওয়া হবে হসপিটালে, মানে ইমার্জেন্সিতে দেওয়া হবে কোনো আরেকটা নার্সিং হোমে, অ্যাম্বুলেন্স চলে এসছে। তো ওই সময়টায় আমাদের এখানে একজন ভদ্রলোক আছেন, তিনি এমনি পুজো করেন। তো তিনি আমাদের চেনেন, তো ওকেও খুব ভালোবাসেন। উনি এসে বললেন কি হয়েছে তোর ছেলের, এরকম ব্যাপার শুনছি। আমি বললাম, বলো কিচ্ছু চিন্তা নেই, তুই আধ ঘন্টা একটু ওয়েট করতে পারবি? আনলাম, মানে বলছে যে আধ ঘন্টা একটু ওয়েট করা। আমি একটু উনি মানে ভোলেনাথের পূজা করে, বললেন যে আমি একটু মহাদেবের জলটা ওর মাথায় ছুঁয়ে দেবো, একটু দেখ না, আধ ঘন্টা দেখ, তারপরে তো নিয়ে যাবি তোরা। তো আমি জানি না কি হয়েছে, কিন্তু আমি এসবে যে খুব বেশি বিশ্বাস করি তাও নয়, কিন্তু সত্যি 40 মিনিটের মধ্যে ওর পটি বন্ধ হয়ে গেল এবং ও ঘুমোতে আরম্ভ করলো। ওর প্রায় 1 ঘন্টা বাদে ইউরিন মানে ও করলো। ডক্টর ততক্ষণ আমাদের বাড়িতেই বসেছিলেন। ডক্টর বললেন যে ইউরিন করছে এবং পটিটা বন্ধ হয়েছে, মানে ওর অবস্থা কন্ট্রোলে এসছে। তা উনি ওষুধপত্র দিয়ে গেলেন। তা আমি ওগুলো তো ফলো করতে করতে মোটামুটি সেই ধাক্কাটা, মানে ও যে এত ওর অবস্থার উন্নতি হয়েছিল, সেইটা আবার একটা মানে খারাপ দিকে চলে গেল, মানে অনেকটা পিছিয়ে গেল ওর উন্নতিটা। হাঁটা চলা মোটামুটি ভালোই করছিল, তো করে মোটামুটি এই 1 থেকে 2 মাস এইসব নিয়ে ভুগলো। মানে তখন পুরো শুয়ে আছে বিছানায়, প্রচন্ড দুর্বল, সেইভাবে খাওয়ানো যাচ্ছে না, খেতে চাইছে না। যাই হোক, এই অবস্থাটাও একটা মানে ও লড়াই করে বেরিয়ে এলো। করে এরপরে ও মোটামুটি আবার একটু ভালো হয়েছে, একটা ভালো স্কুলের চান্স পেয়েও গেছে, ভালো স্কুলে আমরা দেওয়া হয়েছে। সেই স্কুলের টিচার, প্রিন্সিপাল, বাকি টিচাররা এবং ইভেন ওর যা ক্লাসের ক্লাসমেটরা এত ভালো ছিল, আমি তাদেরকে বলবো যে ভগবানের মতো আমার কাছে। তারা প্রচন্ড যত্নে ওকে রাখতো এবং ওর বন্ধুরা ওর সাথে ও মিশতে মিশতে আস্তে আস্তে ওর মধ্যে অনেক মানে ওর যে ক্ষমতাগুলো ছিল ফিরে আসে।
হ্যাঁ, একটা জীবনের স্বাভাবিক ছন্দে অনেকটাই ফিরে আসে। হুম। তা সেই সময় আবার আমি হঠাৎ করেই দ্যাটস গ্রেট। কনসিভ কারণ করি। এমনি অনেক নর্মাল বাচ্চাও জানো তো অনেক সময় স্কুলে গিয়ে এরকম অ্যাম্বিয়েন্স না পেলে তারা কিন্তু ভেতর থেকে খুব ভেঙে পড়ে। তো এটা খুব লাকি যে তুমি এমন একটা স্কুল পেয়েছিলে। বিশেষ করে সহপাঠীরা কোনো পিও প্রেসারে এলে বাচ্চারা কিন্তু খুব ভোগে ভেতর ভেতর। তো এটা ওর একদমই। জন্য সত্যি খুব ভালো ছিল। হুম। হ্যাঁ, তারপর? এটাও একটা ভগবানের আশীর্বাদ আমি বলবো। হুম হুম যাই হোক, তা সেই সময় আমি আবার হঠাৎ করে কনসিভ করি। যদিও আমরা ভাবিনি কোনো রকম, কেননা ওর তখন অত ক্রিটিক্যাল ব্যাপার। তো যাই হোক, তা যখন হয়েছে তখন দেখি যে ডক্টররা আমাকে বলল যে আপনি ভাবছেন, কিন্তু এটা আপনার ভগবানের আশীর্বাদ মনে করুন। কেননা ওর যদি একটা ভাই বোন যাকেই পাক, পেলে কিন্তু ওর উন্নতিটা খুব তাড়াতাড়ি হবে এবং তাকে দেখে দেখে ও আরো তাড়াতাড়ি জিনিসগুলো শিখবে। হুম তো যাই হুম হোক, আমার সেকেন্ড বেবিও ছেলেই হয়। ওকে মানে আমি মোটামুটি তখন মানে আমার যা হয় সিজার করেই বাচ্চা হয়। তো সিজারের পরে তো 7 দিন রাখে। তো কিন্তু আমি 2 দিন নার্সিং হোমে থাকার পরই আমার মা ফোন করে বলল, ও যেহেতু আমাকে ছেড়ে কোনোদিন থাকেনি, ওর একটা প্যানিক অ্যাটাক হয়েছে। প্যানিক অ্যাটাক হয়ে প্রচন্ড ভমিটিং হচ্ছে আর প্রচন্ড পটি হচ্ছে। যে ডক্টর ওকে দেখতেন তার আন্ডারেই একজন গাইনোকোলজিস্ট ছিলেন, হুম। যিনি আমার ছোট ছেলের ক্ষেত্রে সাহায্য করেছেন। তো আমাকে গাইনোকোলজিস্ট বললেন যে ডাক্তারবাবু বললেন যে তোমাকে ইমিডিয়েট বাড়িতে যেতে হবে, কেননা ওকে সামলানো যাচ্ছে না। আর ও তো তখন এবারে বোধহয় অনেকটাই ছোট, মানে 5-6 বছরের হবে তাই তো, যখন হ্যাঁ, ছোট তখন বেবিটা তখন হয়েছে? ওর ঠিক বয়স হচ্ছে 5 বছর, একদম 5 বছর। হ্যাঁ হ্যাঁ। হুম তারপরে যাই হোক, তারপরে আমি সঙ্গে সঙ্গে মানে আমি জাস্ট 2 দিন, আমার সিজারের পরে 2 দিন নার্সিং হোমে ছিলাম। থার্ড দিনে আমাকে ওই ব্যথা নিয়ে, ওই স্পিচ নিয়েই আমাকে ছেলেকে নিয়ে চলে আসতে হয়। এসে মোটামুটি আমি রাখি বা একটু আয়াও রাখি, কেননা ওই অবস্থায় আমি তো ওইভাবে একা টেক কেয়ার সামলানো করতে পারবো সম্ভব না না। হুম ছোট ছেলেকে। হুম। তো সেই আয়াও আসতে মানে অদ্ভুত মহিলা আয়া এদিকে, সে আমার ছোট ছেলেকে এমন ভাবে খাওয়াতো, খাওয়ানোর সময় গলাটা চেপে ধরে খাওয়াতো, মানে বুঝলাম উনি কিছুই জানেন না। তো হুম। আমাকে তাকে বাদ দিতে হলো। বাদ দিয়ে মানে আমার ঘাড়ে আরো বোঝার মতো হয়ে গেল 2 ছেলেকে দেখা, মানে 2 দিন নার্সিং হোমে থেকে চলে এসেছি থার্ড ডেতে। সেই অবস্থায় এক কোলে ছোট ছেলেকে নিয়ে, এক কোলে বড় ছেলেকে নিয়ে আমি কাজ করতে মানে আরম্ভ তুমি, করলাম। তোমার একটু শারীরিক রেস্ট হয়নি তাই না? একদমই। তারপরে হুম। যাই হোক, এইসব ব্যাপার তো হলো এগুলো বলতে বা মোটামুটি। শুনতে খুব সহজ লাগছে, কিন্তু আমরা যারা এই সিজার বা এই প্রসেস গুলোর মধ্যে দিয়ে গেছি তারা রিলেট করতে পারবে যে এটা কতটা স্ট্রেসফুল। হুম। একদম। হ্যাঁ, সেটাই তুমিও বুঝতে পারবে, তুমি তো হ্যাঁ, মা, সেই সহজে বুঝতে মুখে পারবে। হাসতে হাসতে তুমি বলে তো দিচ্ছ যে আমি ম্যানেজ করে নিয়েছি, কিন্তু সেটা যে কি প্রচন্ড ডিফিকাল্ট একটা জার্নি, সেটা মানে মাতৃত্বটা যে উপভোগ করেছে বা এই ফেজটা দিয়ে যারা গেছে তারাই একমাত্র জানে। ওকে, তারপর একদম। কন্টিনিউ করো। হ্যাঁ, হুম তারপরে হলো কি যে মোটামুটি 2 ছেলেই তো সুন্দরভাবে নিজেদের ছন্দে মানুষ হচ্ছে। হুম ইভেন আমার ছোট ছেলে এত বেশি অ্যাডভান্স ছিল, তো ও মোটামুটি 18 মাস বয়স থেকে টিচাররাই ওকে স্কুলে নিয়ে নেয়। ও 18 মাস বয়স থেকে স্কুলে যেতে থাকে। তো এর মধ্যে বড় ছেলেও সুন্দর ছন্দে এসে গেছিল। বড় ছেলেও স্কুলে যাচ্ছিল, দুজনের স্কুলটা আচ্ছা, ও আলাদা ছিল। প্রথম ভাইকে দেখে কি রিয়াক্ট করলো? হ্যাঁ, সেটা একটু মজার। আমি যখন বাড়িতে ঢুকলাম, এখন আমার মনে আছে, ও বেডের উপরে পা ঝুলিয়ে বসেছিল। ও দেখেই বলল, ও মা, এ তো একটা জ্যান্ত পুতুল, আমাকে ওরে দাও, বাবারে! আমাকে দাও। ওর কোলে আমরা ভয় ভয় দিচ্ছি, আমাকে বলছে চিন্তা নেই। আমার ছেলে না, 2 ছেলেই খুব ম্যাচিওর ছোটর থেকে, আমাকে বলছে আচ্ছা। অত চিন্তা করার কিছু নেই, আমি ছোট হলে কি হবে, আমি আমার ভাইকে কোলে নেওয়ার মতন আমার পোটেনশিয়াল আছে, এই কথাটা বাবারে বলেছিল। আমার বাবারে! খুব মজা লেগেছিল। হুম তো যাই হোক, ভাইকে তো প্রচন্ড ভালোবাসতো, ভাইও দাদাকে ভালোবাসতো। এই প্রসঙ্গে আরেকটা বলছি, ওর যখন ফার্স্ট ওই বুস্টার ডোজ দেওয়া হলো, হুম তো ওই ইঞ্জেকশনটা ডক্টরের এটা একটু মানে উচিত ছিল আর একটু ব্যাপারটা বুঝে নিয়ে করা। কারণ আমাকে ডক্টর দেবী শেঠি হসপিটাল থেকে বলে দিয়েছিল যে এই ডোজগুলোর ওর কোনো দরকার নেই, কারণ ওরা যা
ওষুধ বা ইঞ্জেকশন দিয়েছে, মোটামুটি এগুলো কাভার আপ হয়ে গেছে। কিন্তু ডক্টর আমাকে বললেন যে না, এটা দিতে হবে। এবার দেখো, আমরা তো ডাক্তারের ব্যাপার বুঝি না, এবং প্রথম সন্তান, আমার অত আইডিয়াও নেই। হ্যাঁ, তা তুমি আমরা তো ঠিক ওভার আছে প্রোটেক্টিভ হবে, ডক্টর যখন বলছে তাহলে নিয়ে নি। বলেছে। হ্যাঁ, তো দেওয়া হলো, কিন্তু দিয়েই যেটা হলো, তখন মে মাস ছিল, প্রচন্ড গরম। তখন বয়স হচ্ছে 7 বছর। তো আমি রান্না করছিলাম, হঠাৎ আমার ছোট ছেলে দৌড়ে এসছে, এসে বলে মাম্মা মাম্মা শিগগির এসো, দেখো দাদা কেমন করছে। তা আমি গিয়ে দেখি ওর কনভালশন শুরু হয়ে গেছে। এবারে ছোট ছেলে এত, ওইটুকু বয়সে এত ম্যাচিওর, ওইটুকু বাচ্চা একটা এইটুকু গ্লাসে করে জল নিয়ে সে ওর দাদার মাথায় দিচ্ছে, আর দাদার মাথাটাকে আস্তে করে সোফায় শুয়ে দিয়েছে। তারপরে তাড়াতাড়ি ডক্টরকে ডাকা হলো। ডক্টর বললো যে আপনার ছোট ছেলে খুব বুদ্ধিমানের কাজ করেছে, ওকে জল টল গুলো দেওয়ায় ওর সেন্সটা আছে, মানে ও সেন্সলেস হয়ে যায়নি। যাই হোক, ওষুধ টষুধ দেওয়া হলো, সবই করা হলো, নার্ভের ওষুধ চালু হলো তখন থেকেই। তা হয়ে মোটামুটি চলছিল। চলতে চলতে একদিন স্কুলে যাওয়ার বুধবার ছিল, স্কুলে যাবে। তো যেটা বলছি, 2 ছেলে 2টো স্কুলে পড়তো। এবারে ছোট ছেলে আবার যে নর্মাল, মানে দুজনেই নর্মাল স্কুলেই পড়তো। ছোট ছেলে যে স্কুলটায় পড়তো সেই স্কুলের টিচার ছোট ছেলেও খুব কথা বলতো। তো বোধহয় বলেছে যে পটি পেয়েছে, পটি করতে যাব। তো টিচারকে 2বার বলেছে, 2বারের বেশি 3বার বলায় টিচার ওর স্পাইনাল কর্ডের ওখানটা এমন মেরেছে, স্কেলের দাগ হয়ে গেছে। ও বাড়িতে এসে আমাকে দেখিয়ে খুব কাঁদছে, বলছে আর স্কুলে যাব না। তা আমার তো একবার খুব একটা ভয়াবহ অভিজ্ঞতা ছিল বড় ছেলেকে নিয়ে। তো সেই জন্য আমি আর রিস্ক না নিয়ে বড় ছেলের স্কুলেই ওকেও ভর্তি করে দিলাম। স্কুলটা খুব ছোট স্কুল, কিন্তু স্কুল তো ছোট বড় হয় না, স্কুলের মাপটা নির্ণয় করা যায় টিচারদের একদম দ্বারা। একদম ওইভাবে তো জাস্ট সাইজ আর ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তো মূল্যায়ন করা যায় না, না একটা স্কুলের। একদমই, একদমই। তা যাই হোক, তো সেই বড় ছেলের স্কুলে ওকে দেওয়ায় দুই ভাই খুব আনন্দ করে স্কুলে যেত, পড়াশোনাও করতো। টিচাররা কোলে নিয়ে নিয়ে মানে ছোট বেবিদের মতো কোলে নিয়ে ছোট ছেলেকে পড়াশোনা করাতো। তো খুবই ভালো স্কুলটা। তা একদিন বুধবার ছিল, বড় ছেলে স্কুলে যাবে, হঠাৎ করে ও করে দিচ্ছে কি, ওই মানে একটা টেবিলের টুলের উপরে উঠে ওই রিমোট নামাতে গেছে। নামাতে গিয়ে পা স্লিপ করে কাঁচের টেবিলের উপর পড়ে আমি দেখছি, বলছে আমার কিছু হয়নি। আমি যখন হাতটা সরিয়েছি দেখছি ও ঠোঁটটা 2 ভাগ হয়ে ঝুলছে। ওরে বাবা গো। আমার তো দেখে আর প্রচন্ড ব্লিডিং, সাদা জামা ছিল, ড্রেস ছিল, সেটা পুরো লাল রক্তে। আমি আর বাবা নিয়ে ছুটলাম, কারণ আমার হাজবেন্ড তো এখানে থাকতো না, ও শিলিগুড়ি পড়ছে, তখন গৌহাটিতে পড়ছে। আমি আর আমার বাবা নিয়ে ছুটলাম সামনের হসপিটালে আমাদের। সেখানে গিয়ে 14টা স্টিচ হলো ওর। তো সেই স্টিচ হচ্ছে যখন, ওরা বলেছে ডাক্তাররা ওর হাতটা চেপে ধরুন, নয়তো ও যন্ত্রণায় মানে ছটছট করবে। ওইটুকু বাচ্চা আমাকে বলছে আমার কোনো কিছু লাগছে না, তুমি ডক্টর আঙ্কেলদের বলো স্টিচ করতে। যাই ওর হোক, সহ্য ক্ষমতাও প্রচুর। আসলে বাচ্চাদের প্রচুর। দুষ্টুমি একাধারে ভালোই লাগে, কিন্তু এই যে এই আতঙ্ক, বিশ্বাস করবে না, আমারও দুটোকে নিয়ে আমি সারাক্ষণ খালি এই টেনশনে। মানে একটু ধূপধাপ জোরে কোথাও আওয়াজ হলেই দৌড়ে আসি যে কি হলো রে বাবা, মানে কি ঠিক কে বলেছে। দেখতে পাবো। আবার অনেক সময় ধরো যতক্ষণ নর্মাল কথা বলছে আওয়াজ করছে তখন একরকম, ওরা আবার সাইলেন্ট হয়ে গেলে আমি আরো দৌড়ে আসি, দেখি হঠাৎ চুপ একদমই, কেন হয়ে গেল একদমই। এরকম করে। মানে সবসময় মায়েরা মানে থাকেই আতঙ্কে। হ্যাঁ, আমি তো হ্যাঁ, সারাক্ষণ আতঙ্কে আমার দিন কেটে যায়। আর তেমন তোমার তো আরো জার্নিটা কঠিনই ছিল প্রথম থেকে। হ্যাঁ, মানে যেহেতু ওর একটা সমস্যা ছিল, হ্যাঁ, ছোট এই ছেলের বাচ্চাদের ক্ষেত্রে অতটা। দুষ্টুমি সবাই বলে খুব ভালো লাগে খুব ভালো লাগে, কিন্তু মায়ের মন তো মানে সারাক্ষণ ধরাস ধরাস করতে থাকে। ঠিক বলেছো। হুম। এবং ছোট ছেলে যেমন, এর মধ্যে আরেকটা কাণ্ড ছোট ছেলে করলো। সে হঠাৎ করে লাফালাফি করতে গিয়ে, আর ওরা যত কাণ্ড করতো বেশিরভাগ ছুটির দিনে, রবিবার ছিল, ওর বাবা এসছে এই আনন্দে লাফাচ্ছে। তখন ছোট ছেলের বয়স হচ্ছে তোমার ওই 6টা এরকম হবে, 5 বছর বোধহয়, 5 সাড়ে 5। ছোট ছেলে হঠাৎ করে একদিন লাফাতে লাফাতে আমাকে এসে বলল, মাম্মা আমার দাঁত ভেঙে গেছে। দাঁত ভেঙে গেছে মানে? মুখ খোলো, মুখ খুলে দেখি দাঁত ভেঙে মানে নিচে পড়ে আছে, আর মুখটা রক্তে ভেসে যাচ্ছে। তাকে হে নিয়ে আবার ছুটতে হলো ভগবান। ডাক্তারের বাড়িতে, স্টিচ করা হলো, 3টে স্টিচ হলো। আচ্ছা, তারপরে
এ তো হলো। তারপরে ফিরে এলাম। এরপরে বড় ছেলের 1 সপ্তাহ বাদে আবার স্টিচ কাটা হলো, সে আরেক যন্ত্রণা। সে স্টিচ গুলোকে টেনে টেনে কাটা হচ্ছে। তারপরে সে যাই হোক এইভাবে খাওয়ানো, খুব সেই সময়টা খুব সাবধানে আমাকে খাওয়াতে হতো যাতে স্টিচে কোনো রকম জল না পড়ে যায়, মুখের স্টিচ। তো যাই হোক এই ফেজটাও গেল। তার 2 মাস বাদে ওর বাবা ফিরেছে একদিন, 2 ছেলে লাফাতে লাফাতে একতলায় ছিল। এর মধ্যে বলি যে আমি দোতলায় আমার নিজের সেট আপ করে নিয়েছিলাম বাবা মায়ের ওখানে, কেননা স্বাভাবিক আমি তো তোমাকে একতলায় তখন ওখানেই থাকতে হচ্ছিল। হ্যাঁ থাকতে হচ্ছে, অত জিনিসপত্র নিয়ে ওইভাবে তো সম্ভব নয়। তো মা বললো যে তোরা উপরেই করে নে, নয়তো পারবি না তুই ওদের সামলাতে। হুম। তারপরে আমি উপরে কাজ করছিলাম, 2 ছেলে নিচে ছিল, বাবা মায়ের সাথে খেলছিল। ওরা হঠাৎ বাবা এসছে বলে রাত 9টা বাজে ছুটে গেছে। তো বাবাকে দেখছি ছুটতে গিয়ে, এবারে বড় ছেলের তো এমনিতে একটু উইক, ওর বাঁ দিকটা না ওই অপারেশনের পরের থেকেই ওর বাঁ হাতটা ওর নর্মাল সোজা করতে পারে না, একটু বেঁকিয়ে রাখে। আচ্ছা। আর বাপাটা একটু বাপাটা একটু টেনে টেনে হাঁটতো। তো ওরা দৌড়তে গিয়ে ও অতটা ওর ব্যালেন্স নেই, ছোট ভাইয়ের সাথে ধাক্কা খেয়ে ও গিয়ে পড়ে একটা লোহার উপর পড়ে ওর মাথা কেটে যায়, সে প্রচন্ড ব্লিডিং। আবার সে রাত্রে, সেদিন রবিবার, সব হসপিটাল বন্ধ। সে আবার এখানে আমাদের বরানগর স্টেট জেনারেল হসপিটাল খোলা থাকে সারা রাত, সেখানে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন আপনার ভাগ্য ভালো, মাথাটা ফাটেনি, কেটে গেছে। যাই হোক, ও আবার আগেই বলছে, ওইটুকু বাচ্চা বলছে কি আমার স্টিচ হবে না তো? ডাক্তার বলছেন না বাবা তোমার স্টিচ হবে না, ড্রেসিং করে দিচ্ছি। দুষ্টুমি মাথায় ভর্তি। প্রচন্ড, এবং হ্যাঁ। প্রচন্ড দুষ্টু ছিল। ছোট ছেলে বড় ছেলে কোনো অন্যায় করলে কিছু জানতো বকা খাবে, মার তো কাউকে আমি দিতাম না। বলতো ভাই করেছে, ভাই বই ছিঁড়ে দিয়েছে, ভাই আমাকে বললো যে তুই এটা কর। ভাই তো বুদ্ধিগুলো দিল। আর ভাই যেহেতু ছোট ছিল, ভাইয়ের মাথায় অত বুদ্ধি ছিল না, ভাই বকাগুলো খেত। এই জুলুমটা আমার ছেলে করে আমার মেয়ের ওপর, জানো তো, সব কুবুদ্ধিগুলো নিজের মাথায়, সব বদমাশিগুলো ও করবে, আর তারপর ঠিক আমার শান্ত সরল মেয়েটাকে ফাঁসিয়ে দেবে। কিছু বললে বলতে আমি করিনি তো, দিদি করেছে, আমি জানি না। মানে দারুণ একদম চালাক। একদম ঠিক এইটাই করতো আমার বড় ছেলে ছোট ছেলের সাথে। যাই হোক এইভাবে তো মোটামুটি চলছিল। তারপরে ডাক্তার বললো আপনারা না মাঝে মধ্যে একটু বেড়াতে যান, আপনাদের জন্য প্রয়োজন, এটা খুব হেক্টিক, মানে আপনাদের লাইফটা হয়ে যাচ্ছে। তা আমরা আস্তে আস্তে বছরে একবার করে আমরা সবাই মিলে বাবা মাকে নিয়ে আমরা একটু বড় লং ট্যুরে যেতাম, এরকম পুরী যেতাম, কোনোবার দীঘা যেতাম, এরকম ভাবে চলছিল। তো আমরা 2018-তে আমরা যাই হচ্ছে তোমার কেরালায়। তো কেরালায় অনেক মানে একদম মানে কেরালার খুব রিমোট জায়গায় যাই। তো যেখানে যেতেই 2টো প্লেন চেঞ্জ করে প্রায় রাত 12টা 12:30টায় পৌঁছই। তো যাই হোক খুব ভালোভাবে ওখানে ঘুরে ফিরে এলাম। তারপরেই ঘটলো একটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হলো হঠাৎ করে ছেলে স্কুলে আমাকে ফোন করে বললো, এবং এটাও বলে রাখি যখনই ও স্কুলে যেত, স্কুলের টিচারদের যেহেতু ওরা জানতেন, আমি কিন্তু ওকে স্কুলে সকাল 10টায় স্কুলে পৌঁছে দিয়ে ওই 10টা থেকে 3টে অব্দি স্কুলে থাকতো। ওই সময়টায় পুরো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম গাড়িতে। কেন প্রতিদিন? হঠাৎ করে, হ্যাঁ প্রতিদিন। কেননা হঠাৎ করে ওর শরীর খারাপ হতো, হঠাৎ করে ও ওই টেনশনে তুমি বাড়িতে আর সুস্থির ভাবে থাকতে পারতে না। থাকতে পারতাম না, মানে আমাকে গাড়ি নিয়ে ঘুরতে হতো। হঠাৎ করে ফোন করে টিচাররা বলতো যে আপনার ছেলে না অজ্ঞান হয়ে গেছে, বা আপনার ছেলে না কনভালশন হচ্ছে। মানে তা বাড়ি আমি থেকে আবার কি তোমাদের স্কুলের ডিস্টেন্সটা অনেকটা ছিল নাকি? খুব বেশি নয়, আবার খুব সামনেও বলবো না। ওটা যারা বরানগরে থাকে তারা জানবে, গোপাললাল ঠাকুর রোডে স্কুলটা ছিল। তো মোটামুটি আমাদের বাড়ির থেকে গাড়িতে যেতে মোটামুটি 8 ঘন্টা লাগতো, ওই জন্য 40 তুমি মিনিট একটু মতো লাগতো। কাছাকাছি থাকতে ওর ওখানে। হ্যাঁ হ্যাঁ। হুম, হুম। তো যাই হোক, তো আমি ওরকম ইয়ে করেছিলাম, ওকে স্কুলে দিয়েছি। সেদিন টিচাররা আমাকে বললো যে ওর না শরীরটা কেমন করছে, ও না একটু ঝিমিয়ে পড়ছে। তা আমি আর রিস্ক না নিয়ে বাড়ি নিয়ে চলে এলাম। এবারে ওর যেটা কনভালশন হতো সেটা ওর বাঁ দিকে হতো। তো সেই প্রথম দেখলাম ওর কনভালশনটা ডান দিকে শুরু হয়েছে। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম। তখন সঙ্গে সঙ্গে ডাক্তারকে যোগাযোগ করলাম। ডাক্তার বললেন যে ব্যাপারটা না মানে ঠিক আমি ভালো বুঝছি না, তা আপনারা ইমিডিয়েট কোনো বড় নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন। তো
উনি একজন নিউরোলজিস্টের নাম বললেন, তিনি অ্যাপোলো হসপিটালেরই নিউরোলজিস্ট, কিন্তু হসপিটালে এরা বসে না, এরা আলাদা ক্লিনিকে বসে। তো তাকে দেখালাম, তিনি নানান রকম নার্ভের ওষুধপত্র দিলেন। যাই হোক, সেগুলো খেয়েও কিন্তু কনভালশনটা হতে থাকলো। হতে হতে 5 দিনের মাথায় ছেলের মারাত্মক কনভালশন, মানে বিছানার থেকে মানে কয়েক ইঞ্চি উঠে যাচ্ছে, আবার এসে ধপ করে পড়ছে, এরকম করতে 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 আমি তো পাগলের মতো ওকে চেপে ধরে, এই যে আমি আছি, মা আছে মা আছে বলে সে পাগলের মতো করছিলাম। কিন্তু সে চোখে দেখা যায় না, ওর চোখ টোক পুরো উল্টে গেছে, ওর কোনো সেন্স নেই, মুখ থেকে গাজলা বেরোচ্ছে, বিভৎস অবস্থা। তারপরে করতে করতে ছেলে একসময় পুরো সাইলেন্ট হয়ে গেল। আমি তো খুব ভয় পেয়ে গেছি। ইন দ্য মিন টাইম আমরা যত ডাক্তার সবাইকে বলছি, তারা বলছেন যে হসপিটাল নিয়ে যান, আর আমরা কোনো হসপিটালই চিনি না সেই অর্থে। তারপরে আমাদের একজন চেনা পরিচিত সেই ছেলেটি প্রচন্ড উপকার করেছে। ও বলল, দিদি আপনারা অ্যাপোলোয় নিয়ে যান। অ্যাপোলোয় নিয়ে যাবো, অ্যাম্বুলেন্স কোথায় পাবো? অ্যাপোলোতে ফোন করছি, ওরা বলছে এখন অ্যাম্বুলেন্স মানে সার্ভিসটা আমাদের দেরিতে শুরু হবে। তখনও বোধহয় ছিল না, বা অ্যাম্বুলেন্স ছিল না ওদের, এরকম একটা কিছু ব্যাপার। তারপরে যাই হোক, এই ছেলেটি একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে আনলো। তখন ছেলে পুরোপুরি সেন্সলেস, কোনো সেন্সই নেই। তার মধ্যে ওকে নিয়ে যাওয়া হলো অ্যাম্বুলেন্সে করে। আমার তো খুব শরীর খারাপ হয়ে গেল, আমার প্রেশার ফল করে গেল। আমার হাজবেন্ড বললো, তুমি বাড়িতে থাকো, আমি ওকে নিয়ে যাচ্ছি। এসব শ্রেয়া, তোমায় কি বলবো, যখন ওকে নিয়ে যাচ্ছে, ও তো খুব মানুষ ভালোবাসে, জন্তু জানোয়ার ভালোবাসে। সারা পাড়ার লোক জমা হয়েছিল, এবং সারা পাড়ার যত কুকুর বেড়াল আছে না, সব অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। অ্যাম্বুলেন্সের লোকেরা না অবাক হয়ে গেছে, একটা বাচ্চাকে দেখতে অত কুকুর বেড়াল এলো কোত্থেকে। কুকুর বেড়াল গুলো না হাঁ করে ওকে দেখছে, একটা অদ্ভুত কান্নার মতো আওয়াজ করছে। তো যাই হোক, ওকে নিয়ে যাওয়া হলো। তো তখন অ্যাপোলোতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে ভর্তি করার কোনো সেট আপ ছিল না ওদের, পুরো বেড ফুল ছিল। তো ওরা সঙ্গে সঙ্গে নেওটিয়ায় পাঠালো, ভাগীরথী নেওটিয়ায় ওকে 3 দিন রাখা হয়েছে। এর মধ্যে কিন্তু ও টোটালি কোমায় চলে গেছে। ও প্রায় 1 সপ্তাহ, হ্যাঁ 1 সপ্তাহ কোমায় ছিল। যাই হোক, তো ও নেওটিয়ায় যখন নিয়ে গেছে, আমি যখন ওকে দেখতে গেছি সন্ধ্যেবেলা, আমার না দেখে মাথা ঘুরে গেছে। আমি দেখছি ওর চোখগুলো খোলা, মানে ও তো পুরো সেন্সলেস কোমায়। ডাক্তারদের দেখছি টেনে টেনে চোখের পাতাগুলো একটা সেলোটেপের মতন মানে জিনিস দিয়ে আটকাচ্ছে। আমি বললাম, এটা কি হচ্ছে? বললো, ওর তো কোনো সেন্স নেই, ও টোটাল কোমায় আছে। ওর না চোখটা খুলে যাচ্ছে, চোখটা এত ব্রেনের মধ্যে একটা সিস্ট ছিল, যেটা এখানে ডাক্তাররা ধরতে পারেনি। সেইটা ব্রেনটা ফুলে পুরো গোল, এত বড় একটা বলের মতন সাইজ হয়ে গেছে। এবং চোখের ওখানে গুলো ফুলে গিয়ে চোখের পাতাটা বন্ধ হচ্ছে না, ওরা ফোর্সফুলি ওটাকে বন্ধ করছে। ওরা বলছে এরকম চোখ খোলা থাকলে ওর কিন্তু চোখটা ড্রাই হয়ে যাবে। তো যাই হোক, সেই অবস্থায় ওরা বললো ওখানে ওদের সেট আপ সেরকম নেই। তো ওরা আবার অ্যাপোলোয় রেফার করলো। 3 দিন বাদে ওকে অ্যাপোলোয় পাঠানো হলো। এই পুরো লং টাইমটা কিন্তু ও কোমায় আছে। তারপরে অ্যাপোলোয় আমাদের ডাক্তাররা বললেন, আপনারা মানে দিদি, এটা একটু প্রফেশনাল জায়গা থেকে বলছি যে তুমি তোমার স্টোরি লাইনটা শেয়ার করো, কিন্তু তুমি পার্টিকুলার হসপিটাল বা কোনো নার্সিং হোমের নামগুলো একটু অ্যাভয়েড করে যাও। হ্যাঁ, একদমই, বা কোনো স্পেসিফিক্যালি মানে হ্যাঁ, অবশ্যই কোনো ভালো ডক্টর হলে তার রেকমেন্ডেশন তুমি দিতে পারো, সেটাতে কোনো সমস্যা নেই। বাট যদি খারাপ কিছু এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই নামটা করার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক বলেছো। হ্যাঁ, আমি ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেছিল, সরি। হ্যাঁ, তা এবারে ওকে যাই হোক এই বড় হসপিটালটায় নাও আনা হলো। তো এখানে ডাক্তারদের কাছ থেকে বিশেষ করে আমি 2জন ডক্টর কাজল দাস, যিনি নিউরো সার্জন, আর আরেকজন ডক্টর, ওই 2জন ডক্টরের কাছে আমি প্রচন্ড কৃতজ্ঞ। আমার কাছে ওনারাই ভগবান, কারণ ওনারা যা আমাকে হেল্প করেছেন তার কোনো মানে মূল্যায়ন হয় না। যাই হোক, ওনারা বললেন যে আপনার ইমিডিয়েট ওর অপারেশনের ব্যবস্থা করতে হবে। অপারেশনটা 7 থেকে 8 ঘন্টা হতে পারে, কিন্তু কোনো নিশ্চয়তা নেই আপনার ছেলে বাঁচবে কিনা। এই কারণেই যে ওর অবস্থা খুব ক্রিটিক্যাল, আপনারা ভগবানের কাছে প্রে করুন। তো সেই সময় আমি একটু কথা প্রসঙ্গে বলছি, আমি শিবযোগ বলে একটি সংস্থায় আমি 2018তেই জয়েন করেছিলাম আমার এক মামার মাধ্যমে।
তো এখানে শেখানো হয় হিলিং মেডিটেশন। মানে এখানে কোনো পুজো টুজো ওরকম কিছু নয়, জাস্ট হিলিং মেডিটেশন করা হয়। এবং প্রতিটা চক্র, যেগুলো যারা করে তারা জানে স্পিরিচুয়াল, যে চক্রগুলোর উপর হিলিং করা হয় যাতে আমাদের ওই মানে অর্গান গুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে, অ্যাক্টিভ থাকে। তো আমি সঙ্গে সঙ্গে ওদের কাছে খবর পাঠালাম। তো আমাদের যিনি গুরুজি, তখন তিনি ইন্দোনেশিয়ায় ছিলেন, তো উনি ওখান থেকে আরেকজনের মাধ্যমে একটা মেসেজ পাঠালেন, যে বললেন যে আমাকে ওটা মেসেজটা বারবার পড়তে, কিছু মানে এই রকম যে আই এম ডোন্ট ওয়ারি মাই সান, আই এম ইয়োর গুরু, আই এম ইয়োর ফাদার, আই এম অলওয়েজ উইথ ইউ, এইরকম ধরনের কিছু মোটিভেশনাল কথা। তো আমি আমার ছোট ছেলে এক নাগাড়ে ওটা চ্যান্ট করতে আরম্ভ করলাম। তখন আমার ছোট ছেলে ক্লাস 5-এ পড়ে। তো যাই হোক, তা করতে করতে আমার তখন প্রচুর আত্মীয় স্বজনও ছিল, সবাই খুব হেল্প করেছে, আমার পিস্তত মাস্তত খুঁড়তো ভাই বোনেরা প্রত্যেকে এসে রাত 2টো অবধি কি 3টে অবধি চলেছিল ওর অপারেশন। আমার হাজবেন্ড তো একদম ঠায়ে বসেছিল অপারেশনের ওখানেই, মানে ওটির বাইরে। আমরাও সবাই ছিলাম। তো যাই হোক, অপারেশনটা খুব ভগবানের কৃপায়, গুরুর কৃপায় খুব ভালোভাবে হয়। ডাক্তাররা বেরিয়ে এসে বলেন যে নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। আর তারপরে যাই হোক, এইসব করে মোটামুটি ব্যাপারটা তো হলো। এবারে ও প্রায় 3 মাস ছিল হসপিটালে। তারপরে যেটা হয়, যে ওর স্কালটাকে রিমুভ করা হয়, মানে আমাদের যে শক্ত খুলির পোর্শনটা সেটা ওর কেটে বাদ দেওয়া হয়। কিন্তু ওটাকে হসপিটালেই রাখা হয়। ডাক্তাররা বললো যে অনেক ক্ষেত্রে আমরা পেটের ভিতর রাখি, কিন্তু ওর ক্ষেত্রে পেটের ভিতর আমরা রাখতে চাই না, কারণ ওর ছোটবেলার থেকে এত সার্জারি হয়েছে, হাতের, থাইয়ের, মাথার, গলার, তো আর কোথাও জায়গা নেই। ওকে এরপরে আরেকটা সার্জারি করলে বাচ্চাটাকে আর বাঁচানো যাবে না। তা আমরা বললাম যেটা আপনারা বুঝবেন। যাই হোক, এবারে আরেকটা আবার শেষ ঘটনা শুরু হলো। সেটা হলো প্রায় 1.5 মাস 2 মাস বাদে ওর ওই স্কালটাকে আবার যখন আবার ওই জায়গাটা মাথা কেটে আবার লাগানো হলো, সঙ্গে সঙ্গে বাড়িতে ছেড়ে দেওয়া হলো। আমরা নিয়ে বাড়ি চলে এলাম। তারপরে আমি দেখলাম ওখান থেকে একটু পাস বেরোচ্ছে। এবং এই প্রসঙ্গে বলি, একজনের নাম বন্দি বলে একটি আমার ফিজিও, সে মানে মারাত্মক ভালো। মানে তাকেও আমি বলবো যে আমার মানে ভগবানের মতন। আমার ছেলেকে সাংঘাতিক ভালোবাসতো ওই হসপিটালেরই ফিজিও। ও এত ভালোবাসতো আমার ছেলের, মানে আমার ছেলের কাছে সেকেন্ড মাদারের মতো ছিল। অল্প বয়স মেয়ে, এমন কিছু বয়স নয়। এবং মেয়েটি আমাকে বলল, দিদি ওর কিন্তু এটা ইনফেকশন হয়ে গেছে, তুমি ইমিডিয়েটলি ডাক্তারের সাথে যোগাযোগ করো। তো আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করায় উনি বললেন ইমিডিয়েট ভর্তি করতে হবে, নিয়ে আসুন। নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে সেই রাতেই আবার অপারেট করলো। অপারেট করে ওই স্কালটাকে রিমুভ করে ওটা ডিসকার্ড করে দিল। করে দিয়ে বললো যে ওর স্কাল এখন আর লাগানোই যাবে না, 5-6 বছর এইভাবেই রাখতে হবে। তারপরে হ্যাঁ, এখন ওর স্কাল নেই। আমি তোমায় ফটোটা পাঠিয়েছি, তুমি দেখবে। ওর বাঁদিকের ফটোটা দেখেছি, আমি দেখেছি। বাঁদিকের মাথাটা না একটু নিচু আছে, নিচু, কিন্তু ফটোতে অতটা বোঝা যাচ্ছে না, মানে স্কালটা যে একদম নেই সেটা বুঝতে পারিনি ফটোটা দেখে। না, স্কালটা নেই, মানে ওই জায়গাটা হাত দিলে পুরো নরম থলথল করে। বাবা গো! তো আমি মানে ওই যখন ওকে শ্যাম্পু করাই খুব সাবধানে হাত দিয়ে দিয়ে করাই, কারণ জায়গাটা খুব ক্লিন রাখতে হয়। এবং আমরা বাইরে বেড়াতেও যাই, ওকে হেলমেট ক্যাপ, ডাক্তারই বলেছেন হেলমেট ক্যাপটা পরিয়ে নিয়ে যাই যাতে ওই আঘাতটা না লাগে, কেন ওটার নিচেই হচ্ছে জাস্ট ব্রেনের ঘিলু টিলু গুলো। ওর মা গো! বুঝতে পেরেছি। খাল নেই, খালটা তো নিচে যা হয় চামড়াটা আছে পাতলা, তার উপরে চুলটা আছে, সেই জন্য ওই জায়গাটা পুরো নরম, মানে আঘাত লাগলে ডাইরেক্ট ব্রেনে ঢুকে যাবে কিছু। তো যাই হোক, বললো যে এটা টাইটেনিয়াম স্কাল লাগাতে হবে, সেটা 5-6 বছর বাদে। এখনো স্কালটা লাগানো হয়নি, সামনের বছর মোস্ট প্রবলি আবার একটা অপারেশন হবে। মানে তখন কন্টিনিউয়াসলি ওর মাথার একটা জায়গায় 6 বার অপারেশন হয়েছে। তখন ও আর নিতে পারছিল না। লাস্ট যখন হচ্ছে, ও আমাকে বলছে মাম্মা আমি আর ওটিতে যাব না, গেলেই ডাক্তার আমার মাথা কেটে দেবে। ডাক্তার আমাকে ওটিতে ঢুকিয়ে বলছে যে তুমি ওকে বোঝাও। তোমাকে বলবো না, মানে তোমার এবং তোমার ছেলের দুজনেরই, মানে ওই পুচকুটারও কিন্তু অদম্য মনের, মানে অদম্য। বাপরে। আমি তো বলবো আমার থেকে ওর বেশি, কেননা
মানে যে কষ্টগুলো সহ্য করতে হচ্ছে ওকে অবশ্যই, করতে হচ্ছে। আলটিমেট তো ওকেই সাফার করতে হচ্ছে, আলটিমেট তো ওকেই সহ্য করতে হচ্ছে সবকিছু। মানে ওর এরকম অদম্য আত্মবিশ্বাস না থাকলে এবং এতটা কনফিডেন্ট না হলে আমি জানি না এরকম কে এত কিছু টলারেট করতে পারে। সেটাই বাবা, সেটাই মানে তারপরে তুমি এবার আমাদেরকে একটু বরং ব্রেক দিয়ে দাও। আমার মনে হয় আমার এবং মানে আমার সাথে যারা লিসনাররাও এখন শুনছে এই মুহূর্তে, প্রত্যেকেরই একটা লং ব্রেথ দরকার। মানে আমরা মানে বলে না একটু দীর্ঘশ্বাস নেওয়ার মতন ব্যাপার, তবে একটু রিলিফ লাগবে। কি গেছে সেটাই তোমার পুরো থ্রু আউট দ্য লাইফ টাইম, আমি ভাবছি মানে বিগত 22টা বছর ধরে তুমি এই কঠিন যুদ্ধ চালাচ্ছ কিভাবে। ইটস রিয়েলি সেটাই মানে আমি তো বলবো যে ভেরি আমার ডিফিকাল্ট। গুরু কৃপা আর ভগবানের কৃপা। মানে হ্যাঁ, আমি তবে এইটা তোমার পুরো এক্সপিরিয়েন্সটা শুনতে শুনতে বারে বারেই আমার এটা মনে হচ্ছিল যে অসীম মহাদেবের কৃপা না থাকলে, সেটাই অবশ্যই একটা খুব এক্সট্রিম পজিটিভ ভাইবস না থাকলে, তোমরা মানুষগুলো এত পজিটিভ না হলে বোধহয় এই যুদ্ধটা চালিয়ে যাওয়া যেত না। তোমাদের সেটাই মনের একদমই অরা তাই। পাওয়ার তোমাদেরকে এই সাহসটা জুগিয়েছে এগিয়ে যেতে। ঠিক। এক্স্যাক্টলি। এবং ডাক্তাররা আমাকে প্রতিনিয়ত একটা কথা বলে, মানে কোনো নেগেটিভ সেন্সে বলেন না, মানে উনারা উনাদের দিক দিয়ে একদম লজিক্যাল, একদম ঠিক। উনারা আমাকে প্রতিনিয়ত বলেন যে আপনার ছেলের হার্টের যা কন্ডিশন, ও কিন্তু মানে এটা আমি 1 মাস বয়স থেকেই শুনেছি অবশ্য, যে ও আর বাঁচবে না। আমাকে বলেছে যে সামনের বছর ওকে একটা হার্টের বিরাট অপারেশন, এবং অপারেশনটা ঠিক কি হবে সেটা উনারা নিজেরাও কনফিউজ, নিজেরাও জানেন না। বলছে না করলে ওকে বাঁচানো যাবে না। কিন্তু আমরা না জানো শ্রেয়া, আমরা না কিছুটা ভগবানের উপর ছেড়ে দিয়েছি। কারণ ছেলেটাকে যদি অপারেশনে আবার ঢোকাই না, অন্য ডাক্তাররা আমাকে বলেছে যে ছেলেটা ট্রমাতেই হার্ট ফেল করবে, ও আর নিতে পারবে না। কারণ ডাক্তাররা নিজেরাও জানে না ঠিক কিভাবে ওকে অপারেশন করবে। তো আমরা না কঠিন পুরো একটা ভগবানের উপর ছেড়ে পরিস্থিতি। দিয়েছি হুম। যে ওই স্কালটা তো লাগাতেই হবে, ওটা তো কোনো কথা নয়, হুম। স্কালটা তো লাগাতেই হবে, কিন্তু হুম। তারপরে আর হার্টের কোনো অপারেশনে আর যাবো না। কারণ ছেলেটা কোনো লাইফটা আনন্দ করতে পারলোই না। হ্যাঁ, এই অপারেশন, ডাক্তার আর হসপিটাল আর আইসিইউ এই করে ওর 22টা বছর কেটে গেছে। তো ও না, ও নিজেও এখন আর পারছে না। মানে ও নিজেও মানে আমাকে বলে যে আমার হার্ট ঠিক আছে। এবং যেটা অদ্ভুত ব্যাপার হলো, এবারে ওকে আমাদের যে লাস্ট চেক আপটা গত মাসে হলো, তাতে কিন্তু দেখা গেল আমি না এক নাগাড়ে ওর উপরে হিলিং মেডিটেশন গুলো করে যাই। হিলিং মেডিটেশন মানে ও বিভিন্ন অর্গান গুলোকে হিলিং দেওয়া। হুম। এবং এগুলো এত পাওয়ারফুল আমাদের মেডিটেশনটা, তোমাকে কি বলবো শ্রেয়া, এবং এত সাইন্টিফিক। এটা কিন্তু একদম। কোনো হুম। হুম। তন্ত্র মন্ত্র মানে একদমই না। তন্ত্রমন্ত্র হুম। বিরাট উঁচু দরের জিনিস, সেটা নিয়ে আমি একদম বলবো না। আমি বলবো কোনো ব্ল্যাক ম্যাজিক এই ধরনের তো কিছু নয়। হুম। এত সাইন্টিফিক জিনিস। ওর জানো তো, ওর অক্সিজেন স্যাচুরেশন কত ছিল শুনলে তুমি চমকে উঠবে, 60%। হুম। 60% অক্সিজেন স্যাচুরেশন নিয়ে ছেলেটা বেঁচে আছে। হ্যাঁ, এই 21 বছর। লাস্ট গত মাসে যখন চেক আপ করানো হলো, তখন দেখা গেল ওর অক্সিজেন স্যাচুরেশনটা 81% হয়েছে। আচ্ছা। ডক্টররা কিন্তু খুব অবাক হয়ে গেছে। তো কারণ ডক্টরদের ওষুধে তো কিছু স্যাচুরেশন ইমপ্রুভমেন্ট হয় না। হ্যাঁ, তো মানে ওটা যাই হোক, পুরো তুমি ও রেগুলার এখনো মেডিটেশন করছে তার মানে। হ্যাঁ তাই তো? হুম। এক্স্যাক্টলি। মানে আমি দিনে 8 ঘন্টা মেডিটেশন করি। খুব ভোরবেলায় করি, দুপুরবেলায় করি, সন্ধেবেলা একটু বসি, আবার রাত্রে শোয়ার সময় করি। এটা আমি বাকি কাজকর্মের সাথে করি। মানে আমি ভোর 5:30টায় উঠি, রাত 12:30টায় শুই। এর মধ্যে এটা আমার একটা রুটিন হয়ে গেছে। তো ও না আমার সাথে, ও অতক্ষণও পারে না, ও দুপুর বেলাটায় ওর মতো করে, ও যে আচ্ছা। বসে মেডিটেশন করে না, ও শুয়ে শুয়েই মানে আমাদের চালিয়ে দিই আমরা মেডিটেশন গুলো। তো শুনে শুনে আমি যে করি, ও ওটা শোনে, কানে শোনে। ওর আচ্ছা। ওর মতো আমি বিশ্বাস করি, ও ওর মতো হয়তো করে। তো যাই হোক, কিন্তু ওকে না আমি প্রতিনিয়ত আরেকটা জিনিস, যেটা তোমায় বলছি, কনভালশনটা না অনেকটা কমেছে। আচ্ছা। কমেছে এই কারণে, মানে ওটা না, ওর যে অপারেশনটা, সিস্টটা বার করা হয়েছে, একটা সিস্ট হয়ে গেছিল, হুম। হুম। সেই জায়গাটা মানে পুড়িয়েও দেওয়া হয়েছে যাতে সিস্টটা আর মানে গ্রোথ না হয়। এবং প্রতি 6 মাস অন্তর অন্তর ওর ব্রেনের সিটি স্ক্যান হয়। তো ভগবানের কৃপায় এখন দেখা গেছে ঠিকঠাক আছে। যেটা হচ্ছে যে ও মানে যখন মেডিটেশন করে, ও খুব সিরিয়াসলি, মানে ওকে না আমি একটা জিনিস ওর মাথায় আমি ঢুকিয়ে দিয়েছি যে তোমার আর জীবনে কনভালশন হবে না। কেননা তোমার মাথায় কিছু সিস্ট যেটা ছিল সেটা বার করে দেওয়া হয়েছে, ডাক্তাররা রিমুভ করে দিয়েছে। কাজে ওটা ছেলেটা যে নিয়ে এত তুমি আর বছর ভাববে না। ভুগলো, এটা যদি প্রপার ডায়াগনোসিসটা আগে হয়ে যেত তাহলে ও হয়তো সেটাই এতদিন ধরে এই ভোগান্তিটা তোমাকে ভুগতে হতো না।
একদমই ও হুম ভুগতো না, আমরাও সাইকোলজিক্যালি ভুগতাম না। হুম 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 তারপরে যাই হোক, তো ওকে আমি একটা জিনিস খুব মোটিভেট করি সব সময়, যে তোমার কোনো প্রবলেম নেই, তুমি প্রবলেম নিয়ে ভাববে না। আর ও খুব ওভার থিঙ্ক করে। ডক্টর বলেছেন যে ওকে ওভার থিঙ্ক করতে দেবেন না, ওভার থিঙ্ক করলেই ওর প্রবলেম গুলো হয়। তো হুম আমি না ওকে ওভার থিঙ্ক করতে দিই না, ওকে খুব আনন্দে রাখি। মানে ও জানে মা মানে একটা আনন্দের মানে পতাকা ঝুড়ি এরকম। মানে আমি এরকম, মানে আমার হাজবেন্ড মাঝে মাঝে বলতো যে তুমি এত টেনশন নিয়ে কি করে ওর সামনে হাসো, আনন্দ করো। মানে আমি ওর সামনে গান চালিয়ে নাচ করতে থাকি, ছোট ছেলে মিলে আমি দুজনে মিলে নাচ হাউ করতে থাকি, সুইট। জোকস বলি। মানে হয়তো ভিতরে প্রচন্ড টেনশন, মানে বুঝতে দেখছি পেরেছি। যে ওর মুখটা বেঁকে যাচ্ছে, কিন্তু আমি বলে যাচ্ছি দেখো দেখো তাকিয়ে দেখো, ওই দেখো তোমার গুরুদেব দাঁড়িয়ে আছেন, ওই দেখো ভগবান মানে ভোলেনাথ দাঁড়িয়ে আছে, দেখো গোপাল দাদা তোমায় ডাকছে। এইরকম করে একটা ইমাজিনারি জিনিস ওর মধ্যে ক্রিয়েট করে দিতাম, যে সবাই আছে তোমার পাশে। এরকম করে আমি মজা করতে বাবা মাকে ডাকতাম না, বাবা মা তো নিজেরা বয়স হয়েছে, মা নিতে পারে না। ও তার মধ্যে একটু প্রসঙ্গক্রমে বলি, এই এত কাণ্ডের মধ্যে যখন আমি হসপিটালে যাতায়াত করতাম, সকাল 8:30টায় বেরোতাম, রাত 12:30টায় ঢুকতাম। ওই সময়টায় একা সম্পূর্ণ আমি, আমার হাজবেন্ড তো শনি রবি আসতো। ওই সময়টা আমার মার হঠাৎ একটা মাইল্ড স্ট্রোক হয়, হয়ে গলার আওয়াজ আচ্ছা সম্পূর্ণ চলে যায়। 3 মাস আচ্ছা। এই অবস্থা ছিল। তো মাকেও মেডিটেশন করাই, হিলিং মেডিটেশন প্রচুর করাই আমি। করাতে করাতে পুরো মা ঠিক হয়ে গেছে এখন, মানে গলার আওয়াজ সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। এবার ওই সময়টায় না আমাকে কেউ ঘরে রান্না করে দেওয়ার মতো ছিল না। মানে আমি হুম সকালে না খেয়ে বেরিয়ে যেতাম, আবার রাত্রে ফিরে যা হোক কিছু একটা করে খেতাম। ছোট ছেলেটা হাত পুড়িয়ে ওইটুকু 11 বছরের বাচ্চা বসে আমার জন্য চা বানিয়ে দিত, ম্যাগি বানিয়ে আহারে। দিত। হুম। তা একদিন তো এমন করে আগুন লাগিয়ে দিয়েছিল, মানে ভগবানের কৃপা যে ওর গায়ে আগুন লাগেনি, বুঝতে পারেনি। তারপরে আমি বকলাম ওকে, বললাম তুমি ইন্ডাকশন ছাড়া কিচ্ছুতে হাত দেবে না, গ্যাসে হাত দেবে না। হুম। তো ছেলেটা না আমাকে একটা জিনিস বলতো, ওইটুকু ছেলে 11 বছরের, আমাকে রাত্রেবেলায় বলতো মা তুমি কাঁদবে না, তোমার সাথে তো সপ্তর্ষির একটা মানে শিরা কি বলে একটা মানে নাভির যোগাযোগ, মানে একটা একটা নারী প্রাণ যেতে বলে, হুম। যে সেরকম আছে। তো তুমি যদি অত ভেঙে পড়ো মনের দিক দিয়ে, তাহলে সপ্তর্ষি তাই কিন্তু তো। লড়াইটা লড়তে ঠিক পারবে না। ঠিক ঠিক বাবা। এত তো তোমার দুটো ওইটুকু ছেলেই বাচ্চা, প্রচন্ড সেনসিটিভ গো। তোমার ছোটটাও তোমাকে ভীষণ সাপোর্ট করে গেছে তাহলে ছোট্ট একদম থেকে। একদম। সেই আমি তো। তো মানে আমি কোনোদিন আমার ছোট ছেলের গায়ে, মানে বড় ছেলে তাও বকা খেয়েছে হয়তো একটু, মানে ওকে তো মারার প্রশ্নই নেই, হুম। তাও একটু হয়তো কোনো সময় একটু হয়তো মানে পিছনে একটু হয়তো দুটো যা থাপ্পড় হয় মেরেছি। রেগে গেলে একটু মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ, পড়েই যায় পিঠে একটা। হুম। সেটাই। কিন্তু ছোট ছেলেকে আমি আজ অব্দি গায়ে হাত তুলিনি, গায়ে হাত তোলার প্রয়োজন হয়নি। ছোট ছেলে এত বুঝে, এত বোঝদার আমার ছোট ছেলে, এত বোঝে আমাকে, এত মানে আমাকে ওই সময়টা না আমি কাঁদতাম রাত্রে শুয়ে শুয়ে হসপিটাল থেকে ফিরে এসে। কারণ পুরো একা তো, মা কথা বলতে পারে না, বাবা মাকে নিয়ে পুরো দিশাহারা। আর আমি আর আমার হাজবেন্ড বাইরে, আমি আর আমার ছোট ছেলে, আমি কাঁদতাম। আমার মনে হতো খাটের মধ্যে বড় ছেলে শুয়ে থাকতো, আমরা একসাথে শুতাম। তো সেই জন্য তখন ছোট ছেলে আমাকে বলতো মা তুমি কাঁদবে না, তুমি দুর্বল হয়ে পড়লে ও কিন্তু আর লড়াইটা লড়তে পারবে না, ও কিন্তু দুর্বল হয়ে পড়বে, ও কিন্তু তোমাকে দেখে। আর আরেকটা বলতো যে মা তুমি যদি প্রবলেমের থেকে পালিয়ে যেতে চাও, প্রবলেমটা তোমায় চেপে ধরবে। কোনো সমস্যার থেকে পালিয়ে কেউ বাঁচে না, তোমাকে ওটা সামনা করতে হবে। তখন আমি মানে ওরা দেখলাম না, ঠিক এখন কথা। থেকেই ওরা ভীষণ ম্যাচিওর। আচ্ছা ওরা কি প্রচন্ড করে ম্যাচিওর। অ্যাপার্ট অফ, মানে এখন ওরা কি পড়াশোনাও করছে আর হ্যাঁ, বাকি বড় ছেলে স্টাডিজ তো ছাড়া আর কি করে? পড়াশোনাটা ক্লাস 9 অব্দি পড়েছিল। হুম। তারপরে তো পড়াশোনাটা বন্ধ হয়ে যায় এই সব আর চক্করে। কন্টিনিউ এখন করা পসিবল হয়নি, দ্যাট উই হয়নি। আন্ডারস্ট্যান্ড। এখন হ্যাঁ। বাবার কাছে ঘরে, মানে আমার বাবার কাছে হুম হুম। ঘরে ক্লাস 10-11 স্ট্যান্ডার্ডেও পড়াশোনা করে। আচ্ছা। আর লেখালেখিটা এখন আস্তে আস্তে একটু করাচ্ছি, ওর তো হাতে লেখার ক্ষমতাটা চলে গেছিল হ্যাঁ এইসবের হ্যাঁ। পরে। আর ছোট ছেলে পড়াশোনায় ভালো, মোটামুটি 86% পেয়ে হায়ার সেকেন্ডারি পাশ করেছে, আচ্ছা 92 পেয়েছে ম্যাথসে, আচ্ছা 95 পেয়েছে ম্যাথসে, আচ্ছা। 92 পেয়েছে বাহ কম্পিউটারে। বাহ। পেয়ে অনেক জায়গায় অনেকগুলো মানে ইউনিভার্সিটিতেই চান্স পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এখনো মোটামুটি কোথাও ভর্তি হয়নি আর কি এখনো গ্রাজুয়েশন হয়নি, লেভেলে? সামনের আচ্ছা। মাসে ভর্তি হবে। ওকে তো ওকে। করে মোটামুটি পড়াশোনাটাও কিন্তু ওকে খুব একটা আমাদের দেখাতে হয়নি, ও নিজের মতো নিজেই করে নিয়েছে। মানে ওকে। যখন আমার বড় ছেলে অপারেশন চলছিল, সেই সময়টায় ছোট ছেলে ক্লাস 11 ফাইনাল পরীক্ষা দিচ্ছিল। সেই সময় ওর স্কুলের টিচাররা প্রচন্ড আমায় হেল্প করেছে মেন্টালি।
তারা বলতো যে ম্যাডাম আপনি বড় ছেলেকে নিয়ে ব্যস্ত থাকুন, আমরা ওকে গাইড করব। তো সেটা আমি কি মনে করি জানো শ্রেয়া, ভগবান না নিজে তো কোনোদিন আসেন না, ভগবান এইভাবে বিভিন্ন লোকের মাধ্যমে আমাদের উপকার মানে আমাদের সাহায্য এই করেন। তো মানুষ রূপেই ওনারা আমাদেরকে ধরা দেন। কখন যে সেটাই কিভাবে কার কাছ থেকে আমরা উপকৃত হই, সত্যি মানে আনএক্সপেক্টেডলি বলো। তুমি যে এই এতগুলো সেটাই মানুষকে পাশে পেয়ে গেছো। আরো একটা ব্যাপার ভালো লাগলো দিদি, এই যে তুমি বারে বারে বলছিলে যে আমার পিসতুতো দাদা, খুড়তুতো দিদি, মানে এই যে পারিবারিক গঠনটাও তোমার আমার মনে হলো হ্যাঁ ভীষণ সুন্দর। তোমার পরিবারের প্রত্যেকে তোমার এই ক্রাইসিস মোমেন্ট গুলোতে পাশে থেকেছে, তোমার সাথে রাত জেগেছে, যেগুলো আজকের দিনে কিন্তু খুব দুর্লভ, জানো তো। আমরা অধিকাংশ একদম। মানুষেরই হয়তো পয়সা থাকতে পারে, কিন্তু লোকবল অনেকেরই নেই কিন্তু। হ্যাঁ তো এই দিক থেকে এবারে তুমি ভীষণ লাকি। ঠিক বলেছো। এবং আমাদের ফ্যামিলি মানে আমার বাপের বাড়ির দিকের ফ্যামিলি বন্ডটা ভীষণ ভালো। মানে শ্রেয়া বিশ্বাস করবে না, তুমি যদি আমার ভাই বোনদের কাছে আমার কথা বলো, ওরা না কোনোদিন আমার কোনো খারাপ কথা আমায় বলেনি। মানে ছোটবেলার থেকে না কোনোদিন আমার সাথে কারুর ঝগড়াঝাটি হয়নি। ওরা কিন্তু আমায় খুব আসলে সেটা কি ভালোবাসে। করে হবে, তুমি মানুষটাও যে বড্ড ভালো, বড্ড সুইট। আর সেটা আমি বুঝতে পেরেছি কিছুটা, কারণ ডিজিটাল ওয়ার্ল্ডে আলাপ এবং তারপর আমার প্রতি তোমার যা আন্তরিকতা, যা ভালোবাসা আমি পেয়েছি প্রথম থেকে, আমি সত্যি পরিতৃপ্ত। তো সেক্ষেত্রে তুমি নিজের ফ্যামিলির প্রতি কতটা কনসার্ন সেটা তো আমি বুঝতেই পারি কিছুটা। বড় ছেলে না খুব স্পিরিচুয়াল। ও হুম রামকৃষ্ণ দেব সারদা মা স্বামীজিকে মানে ভিতর থেকে ভালোবাসে। হুম ওকে প্রতি সপ্তাহে আমাদের কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে যেতে হয়। ও হুম গিয়ে ওদের দর্শন করলে ওর না ভিতর থেকে যেন ও ঠান্ডা হয়ে যায়। ও একটা প্রচন্ড ভাইবস পায় ওদের কাছ থেকে। হুম এবং হুম। রোজ স্নান করায় রামকৃষ্ণদেব সারদা মা স্বামীজিকেও নিজের হাতে। তো সেটা একটা বিশাল জিনিস। এবং আরেকটা তোমার মাধ্যমে তুমি প্ল্যাটফর্মটা দিয়েছো, তোমার কাছে আমি খুব 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 কৃতজ্ঞ শ্রেয়া। তোমার মাধ্যমে আমি সবাইকে এইটুকু বলতে চাই যে জীবনের লড়াইগুলো তো সবাইকেই এক একজনকে এক একজনের মতো করে লড়তে হয় লড়াইটা, কিন্তু লড়াইটাতে ভেঙে পড়তে হয় না, নিজের উপর কনফিডেন্সটা রাখতে হয় এবং ভগবানের উপর কনফিডেন্সটা রাখতে হয়। কারণ সবারই দেখো একটা প্রারব্ধ থাকে, আমি বিশ্বাস করি। হুম। সবার আমার লাইফে যে ঘটনাটা হয়েছে ঘটেছে সেটা হয়তো ঘটারই ছিল, সেটাকে আমি চেঞ্জ করতে পারবো না, ঠিক ঠিক, কিন্তু লড়াইটা ডেস্টিনি তো আমাকে আমরা চেঞ্জ করতে করতে হবে। পারবো না, কিন্তু লড়াইটা আমাদের হাতে। সেটা আমরা কতটা সেটাই লড়াকু মনোভাব নিয়ে এগিয়ে যেতে পারবো, সেটা সেটাই। সম্পূর্ণ আমাদের কন্ট্রোলে। রাইট। এবং ওই সময় ভগবানও আমাদের সহায়তা করেন যদি ঠিক আমরা লড়াইটা ঠিক। ঠিক মতো তুমি চালাই। যদি লড়াইটা চালিয়ে যাওয়ার মতন গটস রাখো, দেখবে সবাই তোমাকে পার্শ্ববর্তী, তুমি অনেক সাপোর্ট পেয়ে যাবে। কিন্তু তুমি যদি নিজের একদমই। মন থেকে ভেঙে পড়ো, তাহলে নো ওয়ান ক্যান হেল্প ইউ। এক্স্যাক্টলি, পজিটিভিটিটা রাখতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। পজিটিভিটিটা নিজের মধ্যে রাখতে হবে। হ্যাঁ দেখবে আর তোমাকে তখন আরো বেশি পজিটিভ, বলে না পজিটিভ মানুষেরা তখন আরো বেশি অ্যাট্রাক্টেড হয়। হ্যাঁ এবং পরিবেশ একদম কিন্তু সবসময় তুমি যদি না বলো, তাহলে ও সেই নেগেটিভিটিটাকেই কিন্তু অ্যাকসেপ্ট করবে। তুমি যদি হ্যাঁ বলো, একদম তাহলে সে সেই পজিটিভিটিটাকেই কিন্তু ট্র্যাক ঠিক করবে। বলেছো। এনার্জি অ্যাট্রাক্টস এনার্জি, সেই রকম। হুম হুম। যাই হোক ওকে, আমি হ্যাঁ ঠিক আছে। তাহলে থ্যাংক আমার ইউ বাকি ভেরি মাচ। লিসনার বন্ধুদের উপরেই ছাড়লাম, আমার আর কিছু বলার নেই। তোমরা সবাই শুনলে পারমিতাদির জার্নিটা, এবং অনেক সপ্তর্ষির জন্য, তোমার ছোট পুচকুটার জন্য, দুজনের জন্যই আমাদের সকলের তরফ থেকে একরাশ ভালোবাসা। এখানে প্রচুর আঙ্কেল আন্টি দাদু দিদুন অনেকে শুনবে তাদের গল্প, তোমার ঘটনা, এবং সবার তরফ থেকে অনেক অনেক আদর ওদের দুজনের জন্য। হ্যাঁ, আর দিদি তোমার থ্যাংকস এ জন্য লট। এত মাদার, মানে আমি নিজে মা, তো বুঝতে পারলাম যে তোমার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জার্নি, মানে আমি সত্যি কথা, একজন মা সে প্রতি মুহূর্তে এই উৎকণ্ঠা নিয়ে 22টা বছর কাটাচ্ছে যে যে কোনো মুহূর্তে আমার সন্তান আমাকে ছেড়ে চলে যেতে পারে। এটা যে কি বিভীষিকাময়, এটা যে কত বড় একটা স্ট্রেস, মানে আমরা তো কল্পনাও করতে পারি না। সেই জায়গাতেও দিদি হাসি মুখে সমস্ত কিছু মানে নিজে হাতে এত বোল্ডলি দুটো বাচ্চাকে মানুষ করা থেকে শুরু করে বাকি তুমি এত কিছু করে যাচ্ছ, আরো তো তুমি নানান কাজের সাথে যুক্ত রয়েছো, তো সবকিছু মিলিয়ে মানে হ্যাটস অফ। আমি কি বলবো আমি জানি না, আমার কাছে কোনো ভাষা নেই। হ্যাঁ, তো বললাম মানে যেটা এটুকুই বলবো যে আমি তো এত ডিটেলে জানতাম না। তোমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবকিছু আরো অনেক গুণ বেড়ে গেল আমার, বিশ্বাস করো। মানে হ্যাঁ আমি তোমার তোমার কাছ মতন থেকে মানুষ, মানে প্রচুর তুমি সাহস এত পেলাম দিদি, ভালো। প্রচুর সাহস পেলাম, বিশ্বাস করো। তুমি যদি 22টা বছর এই স্ট্রাগলটার মধ্যে দিয়ে যেতে পারো, তাহলে আমিও হয়তো আগামী দিনে অনেক কঠিন পরিস্থিতি এরকম হাসি মুখে তোমার মতন করে শিখে নিলাম যে কি করে এগিয়ে যাবো আর কি। না না, তোমার পরিস্থিতি ভালোই থাকবে, এত কঠিন কোনোদিনই হবে না।
তুমি ভালো থাকবে, তোমার স্বামী সন্তান সবাইকে নিয়ে তুমি খুব আনন্দে থাকবে, খুব সুখে থাকবে, তুমি খুব ভালো মানুষ। সেজন্য ভগবান সবসময় তোমায় সহায়তা করেছেন, ভবিষ্যতেও করবেন। থ্যাংক সেই ইউ, জন্য থ্যাংক ইউ। সবাই তোমার পাশে আছে। হ্যাঁ, এই তোমার ঠিক আছে, তোমরা খালি এইভাবে আমাকে ভালোবেসে যেও কিন্তু। হ্যাঁ, আমার হাতটা একদম। ছেড়ে দিও না কখনো, শুধু না না, এটুকুই তুমি রিকোয়েস্ট। ভালোবাসার মতোই মানুষ, তোমাকে সবাই ভালোবাসে, বেশ। তুমি যারা ভালোবাসার আমার এই মতোই। চ্যানেলে নতুন যোগ করেছে বা করবে আগামী দিনে, তাদের প্রত্যেককে বলবো যে তোমাদের জীবনেও নিশ্চয়ই এমন অনেক ঘটনা আছে যেগুলো এইখানে শোনার পর মনে হচ্ছে যে আমরাও তো আমাদের জীবনের এই স্ট্রাগলটা বা আমার জীবনের এই কঠিন বাস্তবটা তুলে ধরতে পারি বাকি সকলের সামনে। তারা 8240 840 618 এই নাম্বারে আমাকে অবশ্যই যোগাযোগ করো এবং তোমরা প্রাণ খুলে তোমাদেরও মনের কথা এখানে সবার সাথে শেয়ার করো। আজকের মতো দিদি তাহলে আসি, এই এপিসোডটা এখানেই ক্লোজ করছি। আর যেহেতু সবার শুরুতে শুরু হয়েছিল মহাদেবকে দিয়ে, তাই কমেন্ট বক্সে সবাই কিন্তু কমেন্ট করো, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লিখে দিও হর হর মহাদেব।